বায়োলার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বায়োলার্নিং ইউটিউব চ্যানেলের যে টপিক বা ভিডিওগুলো আমরা করছিলাম বা যে ক্লাসগুলো আমাদের হচ্ছিল, তার মধ্যে আজকে তোমাদের দশম শ্রেণীর জীবনের প্রবাহ মাত্রার কোষ এককের বা চ্যাপ্টারের কোষ বিভাজন এবং কোষ চক্র, এই পোর্শনটা আমরা পড়ছিলাম। এই পোর্শনটা পড়তে গিয়ে আমরা নিউক্লিক অ্যাসিডের গঠন আগের ক্লাসে আমরা পড়েছি, ডিএনএ আরএনএ তার স্ট্রাকচার, কী কী দিয়ে গঠিত ইত্যাদি ইত্যাদি আমরা সব পড়েছি। তো সেখানে আমি কয়েকটা কোশ্চেনও করেছিলাম, তো সেই উত্তরগুলো আমাকে দিয়েছে অনেকে, অনেকে ঠিক উত্তর দিয়েছো, অনেকে ভুল উত্তর দিয়েছো। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কারণ এটা একটা পার্টিসিপেট করাটা সবথেকে বড় একটা জিনিস। তো তোমরা যে উৎসাহ দেখিয়েছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই তোমরা উৎসাহ দেখাতে থাকো বা চেষ্টা করতে থাকো। আস্তে আস্তে অবশ্যই যারা সফল হলে তারা তো অবশ্যই ভালো, যারা সফল হলে না তাদেরকে পরবর্তী পর্যায়ের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি। তো এই বলে আজকের ভিডিওতে আমরা আসি বা আজকের টপিকে আমরা আসি, যেটা আমরা মেনলি পড়বো সেটা হচ্ছে কোষ বিভাজন এবং কোষ চক্র। যদিও আমরা এই টপিকটা অনেক দিন ধরে লিখছি, বিগত 2-3টে ক্লাসেও আমরা একই টপিক লিখে গেছি, দিয়ে তার মধ্যে আলোচনা করছিলাম। আমরা মেনলি আজকে একদম কোষ বিভাজন কিভাবে হচ্ছে সেটা আমরা যাব না, কিন্তু কোষ বিভাজনে রিলেটেড আরও কিছু জিনিস আমরা দেখে নেব। যেমন প্রথমেই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্যকারী অঙ্গাণু। সাহায্যকারী অঙ্গাণুগুলো কি সেগুলো আমরা দেখব। সাহায্যকারী কোষ অঙ্গাণু এই কোষ বিভাজন সাহায্য করার জন্য মোটামুটি ভাবে 4টে কোষ অঙ্গাণু সাহায্য করে। একটা হচ্ছে নিউক্লিয়াস, 2 হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, 3 নম্বর হচ্ছে তোমার রাইবোজোম, আর 4 নম্বর হচ্ছে তোমার সেন্ট্রিওল এবং মাইক্রোটিউবিউল বা সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউল। এবার বিষয়টা যেটা হলো যে এই 4টের ভূমিকা কি না, এই 4টের ভূমিকা, তাহলে এই 4টে কোষ অঙ্গাণু আমাদের উদ্ভিদ কোষ হোক প্রাণী কোষ হোক তাদের বিভাজনে সাহায্য করছে। এবার প্রথমেই যেটা আছে নিউক্লিয়াসকে আমরা সবাই জানি কি ব্রেন অফ দ্য সেল বলা হয় বা কোষের মস্তিষ্ক বলা হচ্ছে নিউক্লিয়াসকে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো তোমার 4টে স্টেপে বিভাজিত হয়। এই ক্রোমোজোমগুলো তোমার 4টে স্টেপে বিভাজিত হচ্ছে। একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে এই 4টে স্টেপে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে বা ক্রোমোজোমগুলো বিভাজিত হচ্ছে। তাহলে এইটা হলো নিউক্লিয়াসের ভূমিকা। মাইটোকন্ড্রিয়া কি হচ্ছে না, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ এ সেল, বা এটা শক্তির যোগান দেয়। কোষ বিভাজনে সাহায্যকারী শক্তির যোগানে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে রাইবোজোমকে কি বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, বা এটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এবার এখানে আছে 4 নম্বর যেটা সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউল। সেন্ট্রোজোম যেটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে। সেন্ট্রোজোম হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে প্রাণী কোষ বিভাজনে সাহায্য করে, যেটা কি করে আসছি পরে। আর এটা হচ্ছে প্রাণীদের সেন্ট্রোজোম অনুপস্থিত, তাই তাকে মাইক্রোটিউবিউল। তাহলে এটা উদ্ভিদ কোষ বিভাজনে কিসে সাহায্য করে না, বেম তন্তু গঠনে সাহায্য করে। তাহলে উভয়ই প্রাণীদের সেন্ট্রোজোম থাকার জন্য প্রাণী কোষে বেম তন্তু গঠন করে সেন্ট্রোজোমে, সেন্ট্রিওল থেকে তৈরি হয়। আর মাইক্রোটিউবিউল উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেম তন্তু গঠনে সাহায্য করে। তাহলে এই হচ্ছে আমাদের সাহায্যকারী কোষ অঙ্গাণু। তাহলে 4টে ছিল নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এবং সেন্ট্রোজোম। এই পার্টটা চলে গেল। এবার যদি আমরা চলে আসি যে ইম্পর্টেন্স অফ সেল ডিভিশন বা কোষ বিভাজনের তাৎপর্যটা কি, তাহলে আমি এটা মুছে দিলাম। এবার আমরা চলে আসছি কোষ বিভাজনের তাৎপর্য, যে কেন আমার কোষ বিভাজনটা দরকার, কি প্রয়োজন আছে। তাহলে আমরা একটু ছোট্ট করে দেখে নিই কোষ বিভাজনের তাৎপর্য।
কোষ বিভাজনের তাৎপর্য, বিভাজনের তাৎপর্য বা সিগনিফিকেন্স অফ সেল ডিভিশন। তাহলে কোষ বিভাজনের তাৎপর্যকে যদি আমরা দেখি তাহলে 1 নম্বর হচ্ছে বৃদ্ধি বা গ্রোথ, বৃদ্ধি বা গ্রোথ। ধরো মনে করো আমি ছোটবেলায় এইটুকু ছিলাম, কিন্তু এখনো কি আমি এইটুকু আছি? না। তাহলে আমার কি হয়েছে, আমি আস্তে আস্তে এটুকু থেকে এত বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। একটা চারা গাছ, তুমি একটা বীজ পুঁতলে মাটিতে, সেটা আস্তে আস্তে চারা গাছ থেকে বড় একটা গাছ তৈরি হলো, তাহলে গাছটা আকারে বৃদ্ধি পেল। তাহলে নিশ্চয়ই গাছটার ছোটবেলায় যতগুলো কোষ ছিল, বড় অবস্থাতে ঠিক ততগুলো কোষ নেই। তাহলে কোষের সংখ্যাটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে বা কোষের সংখ্যাটা বেড়েছে। তাহলে বেড়েছে বলেই সে একটা ছোট চারা গাছ থেকে আস্তে আস্তে একটা কি বৃহৎ বড় পরিণত গাছে পরিণত হলো, বা তুমিও ছোট থেকে আস্তে 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 বড় হচ্ছে। তাহলে কোষটা বিভাজিত হচ্ছে বলে বা তোমার বৃদ্ধিটা হচ্ছে, তাহলে কোষের সংখ্যাটা বাড়ছে। তাহলে কোষ বিভাজন কি করে, কোষের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্ষয়পূরণ। ক্ষয়পূরণ, এটা আবার কি বিষয় গো? ক্ষয়পূরণ বলছে ধরো তোমার দেহের কোনো একটা জায়গা কেটে গেছে, তাহলে কেটে গেলে কি হয়, আমরা বিভিন্ন ওষুধ লাগাই। ওষুধ লাগানোর পর আস্তে 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 কি হয়, সেই জায়গা থেকে যে কাটা অংশ বা মৃত কোষটা উঠে চলে যায়, আবার নতুন কোষ আসে। ফলে সেই জায়গাটা কি হয়, আস্তে 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 নতুন কোষ দ্বারা ভরাট হয়ে যায়। ফলে সেই ক্ষতস্থানটা অনেকদিন পর আর দেখতে পাওয়া যায় না। তাহলে যে জায়গাটা ক্ষতিগ্রস্ত জায়গাটা, সেটা আস্তে আস্তে কি হলো, পূরণ হলো। কিসের জন্য? কোষ বিভাজন হচ্ছে বলেই ক্ষয়পূরণ হচ্ছে। যদি কোষ বিভাজন না হতো তাহলে কি হতো, ওই কাটা চিহ্ন নিয়ে বা ওই ক্ষত নিয়ে আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হতো। যদি কোষ বিভাজন না হতো, ধরো মনে করো আমার এখানটা কেটে গেছে, তাহলে এখানটা কি থাকবে, কাটার একটা চিহ্ন রয়েই যাবে, তাহলে সেটা কখনোই পূরণ হবে না। বা তারপরে মনে করো আবার এখানটা কাটলো, তাহলে আমরা সুন্দর দেখতে পারবো না। তাহলে আমাদের দেহটা যে এত সুন্দর, আমাদের গঠনটা এত সুন্দর, সেটা থাকবে না। তখন কি হবে, শুধু ক্ষত স্থান দ্বারা ভর্তি হয়ে যাবে। কিন্তু এটা হয় না, কারণ কোষ বিভাজন হচ্ছে, সেই কোষগুলো তোমার স্থানান্তরিত হয়ে নতুন কোষ সেখানে আসছে। ফলে ক্ষয়পূরণের ফলে আমাদের এটা হচ্ছে। 3 নম্বর, কোষ বিভাজন আছে বলেই ক্ষয়পূরণটা ঘটছে। 3 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমার জনন। তাহলে জনন হচ্ছে বলেই, তোমার কোষ বিভাজন আছে বলেই কি শুক্রাশয় থেকে শুক্রাণু, ডিম্বাশয় থেকে ডিম্বাণু, ঠিক আছে, তারপর হচ্ছে পরাগধানী থেকে পরাগরেণু। তাহলে জনন অঙ্গগুলো বা জননের এককগুলো বা জননের সাহায্যকারী অঙ্গগুলো তৈরি হচ্ছে। তাহলে জনন হচ্ছে, জীবের আস্তে আস্তে কি হচ্ছে, বংশবিস্তার ঘটছে। তাহলে এইগুলোই হলো তোমার কোষ বিভাজনের তাৎপর্য। তাহলে কি কি তাৎপর্য দেখলাম, বৃদ্ধি ঘটছে, দেহের ক্ষতস্থান পূরণ হচ্ছে এবং বংশ বৃদ্ধি হচ্ছে। এছাড়াও আরো আছে, সেগুলো তোমরা বই থেকে একটুখানি দেখবে, আমি আর যাচ্ছি না। এবার আমরা চলে আসি প্রকারভেদ, কোষ বিভাজনের প্রকারভেদ। তাহলে একদম হচ্ছে প্রকারভেদে আমি ঢুকলাম। প্রকারভেদ কোষ বিভাজন মেনলি 3 প্রকার। 1 নম্বর হচ্ছে কি না, 1 নম্বর হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস ইংলিশে বলা হয় AMITOSIS, অ্যামাইটোসিস, এবং এটাকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন। প্রত্যক্ষ বিভাজন। 2 নম্বর টাইপ কি বলা হচ্ছে, 2 নম্বর বলছে মাইটোসিস। 2 নম্বর বলছে মাইটোসিস। মাইটোসিস বা এটা হচ্ছে সমবিভাজন, সম বা সদিশ বিভাজন, সদিশ বিভাজন। আর 3 নম্বর টাইপ যেটা আছে সেটা হচ্ছে মিওসিস। মিওসিস, মিওসিস বা এটাকে বলা হয় হ্রাস বিভাজন, হ্রাস বা রিডাকশন, রিডাকশন ডিভিশন, হ্রাস বিভাজন। তাহলে কোষ বিভাজন 3 প্রকার বলা হচ্ছে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তাহলে আমাদের একটা একটা আলোচনা আসতে হবে, অ্যামাইটোসিস কি, মাইটোসিস কি, মিওসিস কি, কোথায় ঘটে এবং এদের তাৎপর্য বা গুরুত্বগুলো কোথায় আছে। তাহলে প্রথমেই আমি যেটা আলোচনা করব, তাহলে প্রথমেই আমার যেটা আছে সেটা হচ্ছে কি অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিসে কি হয় না, আমি তোমার একটু রিমাইন্ড করে দেখো, আমি দুটো টার্ম ইউজ করেছিলাম, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে তোমার সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস মানে কি বলেছিলাম, ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে তাহলে যে প্রক্রিয়ায়, যদি সংজ্ঞা আকারে আসি, যে তোমার কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ সরাসরি বিভাজিত হয়ে, মানে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হবে মানে ক্যারিওকাইনেসিস, তারপরে হবে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম পরপর বিভাজিত হয়ে বা তোমার দুটি অপত্য কোষ তৈরি করে। তাহলে যে প্রক্রিয়ায় একটি জীব
বা একটি কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি হবে। মানে এটা কীরকম, ধরো মনে করো এই একটা কোষ ছিল, তাহলে এই একটা কোষ কী করলো, বিভাজিত হয়ে তোমার দুটো কোষ তৈরি করলো, আবার এরা বিভাজিত হয়ে আবার দুটো কোষ তৈরি করবে, আবার এরা বিভাজিত হবে, তাহলে এইভাবে কি হবে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, 16 থেকে 32টা, এইভাবে কিন্তু বাড়তে থাকবে। তাহলে বেড়ে 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 এই কোষের সংখ্যাটা বৃদ্ধি পাবে, যেটাকে বলা হচ্ছে কি কোষ বিভাজন। তাহলে অ্যামাইটোসিস পদ্ধতিতে এই জিনিসটাই হয় না, এটা হচ্ছে সব থেকে সরলতম পদ্ধতি। অ্যামাইটোসিস হচ্ছে কোষ বিভাজনের সব থেকে সরলতম পদ্ধতি, যেখানে কি হয় না জনিত্রী কোষ। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, যে কোষটা তোমার বিভাজিত হচ্ছে, সাপোজ মনে করো এই কোষটা বিভাজিত হয়ে এই কোষগুলো তৈরি করছে, তাহলে যে কোষটা বিভাজিত হলো সেটা হচ্ছে জনিত্রী কোষ, জনিত্রী কোষ বা প্যারেন্ট সেল, প্যারেন্ট সেল। আর যে কোষটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে অপত্য কোষ বা ডটার সেল, বা ডটার সেল, ডটার সেল। তাহলে যে কোষে বিভাজন ঘটে, তাহলে এই কোষটা বিভাজিত হয়, এই দুটো কোষ তৈরি করেছিল, তাহলে এইটা হচ্ছে কি জনিত্রী বা প্যারেন্ট, আর এই দুটো উৎপন্ন হলো, তাহলে এটা হচ্ছে অপত্য বা ডটার। আবার এই কোষটা কি ছিল, এর সাপেক্ষে এই কোষটা এইটুকুর সাপেক্ষে এটা জনিত্রী, এটা অপত্য, কিন্তু যদি এইটা দেখি তাহলে এটা তখন কি হয়ে যাবে, এটার অপত্য না দেখে এটা হয়ে যাবে জনিত্রী, এটা হয়ে যাবে অপত্য। তাহলে এইভাবে চেন ওয়াইজ পরপর চলতে থাকবে। তাহলে অ্যামাইটোসিস হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে কি হয় না জনিত্রী কোষটা মানে একদম সরলতম পদ্ধতি, জনিত্রী কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি হবে, না হবে নিউক্লিয় পর্দার তোমার বিলুপ্তি ঘটবে, না বেমতন্তু গঠিত হবে, তাহলে কোনো কিছু ছাড়াই একদম সিম্পলি ভাবে, একদম খুব সহজ ভাবে কি হয়ে যাবে, জনিত্রী কোষ থেকে অপত্য কোষ তৈরি করবে। তাহলে সংজ্ঞাটা যদি আমরা দেখি, বা সংজ্ঞাটা হচ্ছে কি না, যে সরলতম প্রক্রিয়ায় কোনো জনিত্রী কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে, তাহলে যে জনন প্রক্রিয়ায় জনিত্রী কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম বেমতন্তু গঠন ছাড়াই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে সরাসরি বিভাজন ঘটিয়ে দুটো অপত্য কোষ তৈরি করে। তাহলে যদি বলা হচ্ছে কি, এবার ছবিটাকে দেখো, তাহলে ছবিটা যদি দেখো, ছবিটা দেখো, মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, আর এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এবার এখানে হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এই কোষটা প্রথমে কি হবে না, প্রথমে ডাম্বেল আকার ধারণ করবে, তাহলে কোষটা ডাম্বেল আকার ধারণ করবে, এবং ভেতরে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটাও আস্তে আস্তে ডাম্বেল আকার ধারণ করতে শুরু করবে। এর পরের স্টেপে কি হবে না, পরের স্টেপে কোষটা আরো ভেতর দিকে ঢুকবে, এবং দুটো নিউক্লিয়াস দুটো খণ্ডে চলে যাবে, দুটো দিকে দুটো নিউক্লিয়াস চলে গেলে, এবং মাঝ বরাবর এটা জুড়ে গিয়ে কি তৈরি করবে, এদিকে একটা কোষ এবং এইদিকে একটা কোষ তৈরি করবে। তাহলে কি হলো না, এটা একদম সিম্পল প্রসেস, এটা হচ্ছে তোমার পুরো প্রসেসটা। তা একটি কোষ বিভাজিত হয়ে, তাহলে একদম সরলতম পদ্ধতি এই জন্যই বলা হচ্ছে, কারণ এখানে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটলো না, কোনো ক্রোমোজোম গঠিত হলো না, কোনো ক্রোমোজোম বেমতন্তু কিচ্ছু প্রয়োজন হলো না। তাহলে সরাসরি কি হলো, প্রথমে ক্যারিওকাইনেসিস এবং সাথে সাথেই তোমার সাইটোকাইনেসিস ঘটে, আস্তে 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 কি হচ্ছে, দুটো অপত্য কোষ তৈরি করলো। তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস। এবং কোথায় হয় নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝে গেছো, এই স্থান হচ্ছে কি মেনলি এককোষী জীবেদের ক্ষেত্রে বা এককোষী প্রাণীদের ক্ষেত্রে, এরা জনন সম্পন্ন করে এইভাবে, ঠিক আছে। তাহলে এককোষী প্রাণীরা যেমন ইস্ট হচ্ছে তোমার এইভাবে কি করে, ইস্ট জনন সম্পন্ন করে, কারণ ইস্ট এককোষী, এবং এটা হচ্ছে সবথেকে সরলতম পদ্ধতি। তাহলে এটাই গেল অ্যামাইটোসিস। এবং অ্যামাইটোসিস প্রথমে কি হয় না ক্যারিওকাইনেসিস, এবং তার সাথে সাথে সাইটোকাইনেসিস হয়ে দুটো অপত্য কোষ তৈরি করে, এবং নিম্ন শ্রেণীর জীবেরাও এর দ্বারা কি করছে, সংখ্যা বৃদ্ধি ঘটাচ্ছে। তাহলে এইগুলো গেল বৈশিষ্ট্য এবং উদাহরণ। এটা গেল অ্যামাইটোসিস। এবার চলে এসো, এবং এটাকে প্রত্যক্ষ বিভাজন বলছে। আরেকটা বলে দিই, যেটাকে প্রত্যক্ষ বিভাজন বলার কারণ হচ্ছে কি না, এখানে কোনো বেমতন্তু গঠিত হলো না, কোনো ক্রোমোজোম সৃষ্টি হলো না, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটলো না, সরাসরি মানে প্রত্যক্ষভাবে বিভাজিত হলো বলে এটাকে প্রত্যক্ষ বিভাজন বা ডাইরেক্ট ডিভিশন বলা হচ্ছে। যাক, 1 নম্বর গেল। এবার আমাদের 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে মাইটোসিস। 2 নম্বর হচ্ছে আমাদের টাইপ মাইটোসিস। মাইটোসিস, মাইটোসিস এখানে কি হয় না, মাইটোসিস প্রক্রিয়া এটা হচ্ছে অ্যামাইটোসিসের থেকে একটু উন্নত, একটু না অনেকটাই উন্নত, এবং এটা জটিল একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে। এবং দেহ মাতৃকোষ যেটা থাকে তার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার বিভাজিত হবে। তাহলে যে জটিল এবং ধারাবাহিক পদ্ধতিতে জনিত্রী কোষ একটা
স্টেপ বা চেন ওয়াইজ যাবে, তাহলে যে জটিল এবং ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে একটি জনিত্রী কোষ একবার মাত্র বিভাজনের মাধ্যমে মাতৃকোষের সম আকৃতি, সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং সমগুণ বিশিষ্ট কি করবে না দুটি অপত্য কোষ তৈরি করবে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো, ধরো মনে করো এইটা হচ্ছে তোমার জনিত্রী কোষ, এটা জনিত্রী কোষ, তাহলে জনিত্রী কোষ কি হবে না জনিত্রী কোষ একবার মাত্র বিভাজন ঘটালো, তাহলে একবারই বিভাজন ঘটিয়ে কি করবে এরকম দুটো অপত্য কোষ তৈরি করবে। আচ্ছা এটা ফাঁকাই দিলাম আমি, দুটো অপত্য কোষ তৈরি করবে, যদি একটা ছোট বড় হয়ে গেল এরকম দুটো অপত্য কোষ তৈরি করছে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে তোমার জনিত্রী, জনিত্রী, আর এগুলো হচ্ছে তোমার এই দুটো হচ্ছে তোমার অপত্য। তাহলে জনিত্রী কোষ কি হলো একবার মাত্র বিভাজন ঘটিয়ে এবং একটা জটিল এবং ধারাবাহিক পদ্ধতি, কারণ এর অনেকগুলো স্টেপ থাকে, দিয়ে দুটো অপত্য কোষ তৈরি করছে। এবং কি আকৃতি, সম আকৃতি বলছে, তাহলে তিনটে পয়েন্ট বলছে, সম আকৃতি, সম আকৃতি, 2 নম্বর বলছে সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, আর 3 নম্বর কি বলা হচ্ছে না 3 নম্বর বলা হচ্ছে তোমার সমগুণ সম্পন্ন, সমগুণ সম্পন্ন, সম আকৃতি, সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং সমগুণ সম্পন্ন। তাহলে দেখো সবই 1 2 3, তাহলে সবই কি মাতৃকোষের মতোই বা তোমার জনিত্রী কোষের মতোই হচ্ছে। সেই জন্য এখানে যদি নিউক্লিয়াস বা ক্রোমোজোম সংখ্যা 2n হয়, তাহলে এদেরও ক্রোমোজোম সংখ্যা কি হবে 2n, আর যেহেতু ক্রোমোজোম হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটা উপাদান, তাহলে এর যেহেতু ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড, তাহলে কি হবে আকৃতিটা এক হবে, ক্রোমোজোম সংখ্যাটা তো অবশ্যই এক এবং গুণটাও কি হবে একই। তাই এই বিভাজনটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সমবিভাজন, সম অর সদিশ বিভাজন, সদিশ বিভাজন, বিভাজন ইংলিশে বলা হয় ইকুয়াশনাল, ইকুয়াশনাল ডিভিশন, ইকুয়াশনাল ডিভিশন বলা হচ্ছে। তাহলে যেহেতু জনিত্রী কোষটি একবার মাত্র বিভাজিত হবে, অবশ্যই এটা একবার বিভাজন, একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ তৈরি করে। তাই এটাকে বলা হচ্ছে কি মাই সদিশ বিভাজন বা সমবিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। এবার যদি বলি আমি স্থান কোথায় হয়, মনে রাখবে উদ্ভিদ এবং প্রাণী যাই হোক না কেন দেহ কোষে এই ঘটনাটা ঘটে থাকে। উদ্ভিদের দেহকোষ, প্রাণীর দেহকোষে মাইটোসিস ঘটে থাকে। তাহলে দেহকোষ বলা মানে তোমার হবে মাইটোসিস। এবং এই মাইটোসিস আর কোথায় কোথায় হতে পারে না দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় মূল এবং কাণ্ডের ভাজক কলায় হতে পারে, ভ্রূণের পরিস্ফুটন কালে হতে পারে, তারপরে হচ্ছে তোমার নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীদের বৃদ্ধির সময়, অঙ্গজ জনন, অযৌন জননের সময় এগুলো হয়ে থাকে। এবং এইগুলি হচ্ছে তোমার অ্যামাইটোসিস পদ্ধতি। এবং এটা ছোট করে বলে দিই, এর যখন ভাগগুলো আমরা আসবো, তোমার এর 4টে নিউক্লিয়াসে যখন বিভাজন হবে 4টে ফেজের মধ্যে দিয়ে যাবে, কারণ এখানে তোমার নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে, ক্রোমাটিন জালিকা তোমার বেমতন্তু গঠিত হয়, ক্রোমোজোম থাকে। তো এর 4টে প্রসেস আছে, যখন আমরা পরে যাব ডিটেলসে তখন আমরা দেখতে পারবো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ এই দশাগুলোর মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এই হলো মাইটোসিস। এবার হচ্ছে চলে আসো, সেটা হচ্ছে 3 নম্বর যেটা আছে, 3 নম্বর হচ্ছে তোমার মিওসিস। 3 নম্বর হচ্ছে মিওসিস, মিওসিস, মিওসিস। এবং এই মিওসিস কি না মিওসিস হচ্ছে এটা হচ্ছে সবথেকে জটিল এবং ধারাবাহিক একটা পদ্ধতি। এখানে কি হয় না জনিত্রী কোষটি পরপর দুবার বিভাজনের মাধ্যমে, জনিত্রী কোষটি পরপর দুবার বিভাজনের মাধ্যমে 4টি অপত্য কোষ তৈরি করে। জনিত্রী কোষটি পরপর দুবার বিভাজনের মাধ্যমে 4টি অপত্য কোষ তৈরি করবে এবং অপত্য কোষগুলি কি হবে, এটার ক্রোমোজোম সংখ্যা যদি ডিপ্লয়েড হয় এটা হবে হ্যাপ্লয়েড এবং এগুলো সবই হবে হ্যাপ্লয়েড। তাহলে যে জনন পদ্ধতিতে যে তোমার কোষ বিভাজন পদ্ধতিতে তোমার জনিত্রী কোষের নিউক্লিয়াসটি প্রথমে হ্রাস বিভাজন এবং পরে সমবিভাজনের মাধ্যমে মানে পরপর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ তৈরি হবে। তাহলে আবার বলছি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জনিত্রী কোষটি প্রথমে হ্রাস বিভাজন এবং তারপর সমবিভাজনের মাধ্যমে
বিভাজিত হয়ে কবার বিভাজিত হলো, পরপর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি কোষ তৈরি করছে, তখন তাকে বলা হচ্ছে কি না, তখন তাকে বলা হচ্ছে হ্রাস বিভাজন বা মিওসিস বা তোমার মায়োসিসও বলা হয়। তাহলে এটা যদি আমরা দেখি জনিত্রী, তাহলে এটা আমি জনিত্রী লিখছি না, তাহলে এটা হচ্ছে কি মিওসিস যেহেতু প্রথম, বা আমি এটাকে লিখলাম মিওসিস 1, এটা হচ্ছে মিওসিস 1, এবং এখান থেকে এন থেকে যখন আবার এন হচ্ছে এটাকে লিখলাম মিওসিস 2, মিওসিস 2, মিওসিস 2। তাহলে যখন 2n থেকে n হলো মানে জনিত্রী কোষে দুটি অপত্য তৈরি করলো, সেটাকে বলা হচ্ছে প্রথম মিওসিস বা মিওসিস 1। এখানে কি হলো, ক্রোমোজোম সংখ্যাটা ছিল 2n হয়ে গেল n, মানে এটা হচ্ছে হ্রাস বিভাজন। তাহলে হ্রাস বিভাজন। তারপর এটা কি হলো, যখন n থেকে n হলো তাহলে ক্রোমোজোম সংখ্যা একই আছে, তাহলে তখন আমি বলতে পারি কি সমবিভাজন, কারণ ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি, সমবিভাজন বা যেটাকে বলা হচ্ছে মিওসিস 2, বা এইটাকে আমি কি বলতে পারি, মাইটোসিসও বলতে পারি, এইটাকে আমি মাইটোসিসও বলতে পারি। কেন না, মাইটোসিসও কি ছিল, ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সেটা মাইটোসিসের ক্ষেত্রে দেখেছিলাম কি 2n থেকে 2n হয়েছিল, 2n থেকে 2n হয়েছিল। তাহলে এটা যেমন সমবিভাজন, তেমনি আমি n থেকে যদি n হয় তাহলে সেটাকেও কি বলতে পারবো, সমবিভাজন, কারণ ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে যখন 2n থেকে 2n হচ্ছে, এখানে কি হচ্ছে, ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি বলে এটাকে মাইটোসিস বলছি। তাহলে যদি n থেকে n হয়, এখানে তো কোনো ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ঘটে না, তাহলে এটাও কি মাইটোসিস। সেই জন্যই মিওসিসের ক্ষেত্রে বিভাজন হচ্ছে কবার, একবার দুবার, মিওসিস 1 মিওসিস 2। মিওসিস 1 এ ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটছে, তাই এটাকে বলা হচ্ছে হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন। তাহলে হ্রাস বিভাজন বা এটাকে বলা হয় রিডাকশন ডিভিশন, রিডাকশন ডিভিশন, ডিভিশন। আর এখানে হচ্ছে কি ইকুয়েশনাল ডিভিশন, ইকুয়েশনাল ডিভিশন, কারণ এখানে কোনো পরিবর্তন হয়নি, ইকুয়েশনাল ডিভিশন। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন পড়ে একটা, যে মিওসিসের কোন বিভাজনে, প্রথম না দ্বিতীয় মিওসিসের ক্ষেত্রে তোমার ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে। তাহলে উত্তরটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মিওসিস 1 এ হ্রাস ঘটে না অ্যাকচুয়ালি মিওসিস 2 তে। তাহলে অবশ্যই মিওসিস 1 এ হ্রাস ঘটে। আমি স্টেজগুলো লিখে দিচ্ছি পরে। তো এই গেল হচ্ছে মিওসিস, যেখানে কি হবে না ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যাচ্ছে মাতৃকোষের তুলনায়। তাহলে মাতৃকোষের ডিপ্লয়েড ছিল কিন্তু অপত্য কোষগুলো হয়ে গেছে তোমার হ্যাপ্লয়েড। তাহলে সেই জন্য এই বিভাজনটাকে আর একটা নাম দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে তোমার কি হ্রাস বিভাজন, হ্রাস বিভাজন। তাহলে মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন না, মিওসিসের তোমার পরপর দুবার বিভাজনের মাধ্যমে জনিত্রী কোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কি হয়ে যায় অর্ধেক, তাই মিওসিসকে হ্রাস বিভাজন বলে উল্লেখ করা হচ্ছে। এবার যদি চলে আসি আমি যে মিওসিস ঘটে কোথায়, তাহলে মিওসিসের স্থান কি না, মিওসিসের স্থান হচ্ছে তোমার একমাত্র মনে রাখবে জনন কোষ, জনন কোষের ক্ষেত্রে মিওসিস ঘটে। তাহলে জনন কোষ হওয়া মানে সেটা হবে তোমার কি, সেটা হবে মিওসিস। তাহলে মিওসিস কোথায় আর কোথায় হয়, জনন কোষ বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, বা জনন মাতৃকোষ যেমন হচ্ছে তোমার মোষ বা ফার্নের রেণু মাতৃকোষ, তারপর হচ্ছে পরাগধানীর পরাগ রেণু মাতৃকোষ, ডিম্বাশয়ের ডিম্বাণু মাতৃকোষ। তো এই মাতৃকোষগুলো মানে যেখান থেকে জনন কোষ তৈরি হচ্ছে, তারপর এক কথায় জনন কোষ না বলে জনন মাতৃকোষ লেখাটা অনেক বেটার। জনন মাতৃকোষ হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড, যেমন হচ্ছে শুক্রাণু মাতৃকোষ, শুক্রাশয় থেকে শুক্রাণু, তাহলে শুক্রাশয়ের মধ্যে ঘটছে, এখান থেকে শুক্রাণু তৈরি হচ্ছে, তাহলে শুক্রাশয় হচ্ছে জনন মাতৃকোষ আর শুক্রাণু হচ্ছে জনন কোষ। তাহলে জনন মাতৃকোষের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে থাকে। তাহলে দেহ কোষের ক্ষেত্রে বললাম মাইটোসিস এবং জনন কোষের ক্ষেত্রে, জনন মাতৃকোষের ক্ষেত্রে বললাম মিওসিস। এবার যদি আমি তোমার মাইটোসিস আর মিওসিসের পার্থক্যটা একবার দেখে নিই, ডিফারেন্স বিটুইন মাইটোসিস আর মিওসিস। তাহলে একটু রিমাইন্ড করো, মাইটোসিসের ক্ষেত্রে কি হয়েছিল, একবার মাত্র বিভাজন হয়েছিল, মিওসিসের ক্ষেত্রে দুবার বিভাজন হলো। প্রথমেরটাকে মিওসিসের প্রথম বিভাজনটাকে বলা হলো হ্রাস বিভাজন এবং দ্বিতীয় বিভাজনটাকে বা মিওসিস 2টাকে বলা হলো সমবিভাজন। মিওসিসের মাইটোসিসের ক্ষেত্রে কি হয় না, মাইটোসিস প্রধানত হয়ে থাকে তোমার দেহ মাতৃকোষে আর মিওসিস হয়ে থাকে জনন মাতৃকোষে। আচ্ছা, মাইটোসিসের ক্ষেত্রে কি হচ্ছিল, মাইটোসিসের ক্ষেত্রে দুটো অপত্য তৈরি হচ্ছিল, মিওসিসের ক্ষেত্রে 4টা অপত্য তৈরি হয়। মাইটোসিসের ক্ষেত্রে কি হয় না, যে অপত্যগুলো তৈরি হয় মাতৃকোষের অনুরূপ, মিওসিসের ক্ষেত্রে তার পরিবর্তন ঘটে কারণ সেখানে নতুন বৈশিষ্ট্য আবির্ভূত হয়। তাহলে এইভাবে আমরা মাইটোসিস মিওসিসের পার্থক্য খুব সহজেই করতে পারবো। এবার আমি যদি বলি যে এই মাইটোসিসের এবং মিওসিসের আমি জাস্ট একটা কমন কনসেপ্ট আজকে আলোচনা করলাম, কমন কনসেপ্ট
কারণ আমাদের অ্যামাইটোসিস পদ্ধতিটা আমরা দেখিয়েছি, কিন্তু মাইটোসিস বা মিওসিস কিভাবে হচ্ছে জাস্ট আমি একটা ফ্লো চার্ট দেখিয়েছি। তো এখান থেকে আমি বেশি ঢুকছি না, কারণ এর পরের টপিক আমাদের যেটা আছে সেটা হচ্ছে মাইটোসিস ইন ডিটেলস, কিভাবে বিভাজন হচ্ছে, তার ক্যারিওকাইনেসিস কিভাবে হচ্ছে, সাইটোকাইনেসিস কিভাবে হচ্ছে, একইভাবে মিওসিসের ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস কিভাবে হচ্ছে, সেই ডিটেলসগুলো আমরা পরের দিন যাব। তাহলে পরের ক্লাস আমরা দেখব। তো এখান থেকে জাস্ট কিছু কোশ্চেন আমি বলে দিই, সেটা হচ্ছে এখান থেকে যে কোশ্চেনগুলো বেশি পড়ে সেটা হচ্ছে যে তোমার যে মাইটোসিসকে সমবিভাজন বলে কেন, মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন, অ্যামাইটোসিসকে তোমার প্রত্যক্ষ বিভাজন বলা হয় কেন, এই কোশ্চেনগুলো পড়ে তোমার 1 বা 2 নম্বরের ক্ষেত্রে। তো এইভাবে তোমরা রিপ্রেজেন্ট করবে, যদি বলা হয় মাইটোসিসকে হ্রাস বিভাজন বলে কেন, তাহলে তুমি লিখলে যে মাইটোসিসকে কেন হ্রাস বিভাজন বলছে, এবং এই ফ্লো চার্ট, এই যে ফ্লো চার্ট এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, কারণ রিপ্রেজেন্টটা যদি তুমি খুব সুন্দরভাবে করো তাহলে তোমার নাম্বার পাওয়ার প্রবাবিলিটিটা বেশি হবে। তো এখান থেকে এইভাবে তোমরা রিপ্রেজেন্ট করবে। এছাড়াও আরও কোশ্চেন যে শুক্রাণু মাতৃকোষে কোন ধরনের বিভাজন ঘটে, বা সেটা হচ্ছে তোমার মিওসিস, বা তোমার বললো যে কোন কোষ বিভাজনের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কোষের সৃষ্টি বা নতুন বৈশিষ্ট্য আবির্ভূত হতে পারে, সেটা অবভিয়াসলি হবে মিওসিস। বা তোমাকে এটা দিল যে এককোষী জীবেদের ক্ষেত্রে বা এককোষী জীবেরা কোন পদ্ধতিতে তোমার জনন সম্পন্ন করে, তাহলে সেটা অবশ্যই হবে অ্যামাইটোসিস। তাহলে এইভাবে তুমি অনেক কোশ্চেন পাবে। আমরা চ্যাপ্টারটা শেষ হলে আস্তে আস্তে কোশ্চেন আলোচনা করব। তো আজ আপাতত এই পর্যন্তই থাক। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে।